4 দিনের সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। নিক্কেই সম্মেলনে যোগদানের পাশাপাশি বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে নেওয়া হবে আদালতে। গতকাল কুষ্টিয়া থেকে তাদের অস্ত্রসহ গ্রেপ্তার করে সেনাবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। বিকেলে নয়াপল্টনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের তারুণ্য সমাবেশ। 15 লাখ মানুষ জামায়াতের আশা। দলের রাষ্ট্রচিন্তা তুলে ধরবেন তারেক রহমান। কুড়িগ্রামে বেড়েই চলেছে জমি সংক্রান্ত বিরোধ। প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজ সন্তানকে হত্যার ঘটনাও ঘটছে। কঠোর শাস্তির দাবি স্থানীয়দের। নিজের বাবাকে ওরা গুম করছে, গুম বলতে আত্মগোপন করেছে। লাশের সাথে রড ছিল, হাতিয়ার ছিল। নিজের বাড়ির নিজে আগুন লাগিয়ে দিয়া আমার বাপ চাচার নামে মামলা করতো এবং এই রকম একটা আমরা আতঙ্কের মধ্যে আছি। নারীর ঋতুকালীন সেবা ও স্বাস্থ্য নিয়ে বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি, ভাঙছে সামাজিক ট্যাবু। সুস্থ ও নিরাপদ মাসিকের জন্য সচেতনতার উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। মার্কিন নতুন শুল্ক নীতির প্রভাব পড়েছে চামড়া শিল্পে। বাংলাদেশের LWG সনদ না থাকায় দর কষাকষিতে ফায়দা লুটছে চীন। ভারতে আবারও বাড়ছে করোনা সংক্রমণ। কয়েকদিনে সহস্রাধিক আক্রান্ত। নতুন ভ্যারিয়েন্টের কারণেই দ্রুত ছড়াচ্ছে ভাইরাসটি, বলছেন বিশেষজ্ঞরা। মিউট্যান্ট ভ্যারিয়েন্ট যেগুলো আসছে সেগুলো কোভিড-19টা আবার নতুন করে ছড়াচ্ছে। বসতি যেখানে বেশি সেখানে মাস্ক পরুন, ডিস্টেন্স মেনটেন করুন, আর খাদ্য কাটাগুলো একটু ঠিকঠাক করুন। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। 4 দিনের সফরে জাপান গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার দিবাগত রাত 2:10 ঢাকা ছাড়েন তিনি। টোকিওতে অনুষ্ঠিত নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে অংশ নেবেন তিনি। এছাড়া দুদেশের মধ্যে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথাও রয়েছে। এই সফরে প্রাধান্য পাবে দেশের 1 লাখ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতারবাড়ি মহেশখালী প্রকল্প সহ দেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো। মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সফরে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর ইউনুস। এতে নতুন উচ্চতায় যাবে জাপান বাংলাদেশ সম্পর্ক। আজ আদালতে হাজির করা হতে পারে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ 4 জনকে। রিমান্ড আবেদনও জানাতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। এর আগে গতকাল ভোররাতে কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সেনাপ্রধানের নির্দেশনা ও দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতায় গ্রেপ্তার করা হয় সুব্রত বাইনকে। দীর্ঘদিন ধরে পলাতক সুব্রত বাইনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ নানা অভিযোগ রয়েছে। মঙ্গলবার ভোররাত কুষ্টিয়া জেলার কালীশঙ্করপুর এলাকায় 3 ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান সেনাবাহিনীর। 3 ঘণ্টার দীর্ঘ অভিযানে গ্রেফতার হয়েছে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার অন্যতম সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফ। বিকেলে ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগজিন, 53 রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন। চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে হত্যা, চাঁদাবাজি ও নাশকতা চালিয়ে আসছিল। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ ছিল 7 স্টার গ্রুপের অন্যতম নেতা। তাদের তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালানো হবে বলে জানিয়েছে সেনাবাহিনী। ভোর 5টা থেকে শুরু হওয়া কুষ্টিয়া এবং হাতিরঝিলে পরিচালিত সাঁড়াশি অভিযানে 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে 2 জন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের 2 জন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53 রাউন্ড অ্যামুনিশন এবং একটি স্যাটেলাইট ফোন।
অভিযান শুরুর আগ থেকেই কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন স্থানে নজরদারি ছিল সেনাবাহিনীর। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিট, গোপন তথ্য সংগ্রহকারী দল ও স্পেশাল ফোর্স সদস্যরা। এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে এসেছিল। অপারেশনটি অত্যন্ত সুনিপুণভাবে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই পরিচালিত হয়। অভিযানে গুরুত্বপূর্ণ সমন্বয় এবং সহায়তা প্রদান করেছে সেনা সদর, সামরিক অপারেশন পরিদপ্তর, ৫৫ পদাতিক ডিভিশন, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ৭১ মেকানাইজড ব্রিগেড। ঢাকায় একাধিক হত্যাকাণ্ড সহ সুব্রত বাইনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা রয়েছে। ৯০ দশকে আগারগাঁয়ের জাসদ ছাত্রনেতা মুরাদ হত্যার মধ্য দিয়ে অপরাধ জগতে পা দেয় সুব্রত বাইন। ২০০৩ সালে পুলিশের নজরে এসে সে ভারত পালিয়ে যায়। ২০০৯ সালে নেপালে ফের গ্রেফতার হয়। তবে ২০১২ সালে ৭৭ ফুট সুড়ঙ্গ কেটে পালিয়ে যায় কারাগার থেকে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। এদিকে রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের গডফাদার খ্যাত ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবুকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এই সন্ত্রাসীকে নিয়ে সংবাদ প্রচার করেছিল যমুনা টেলিভিশন। মঙ্গলবার বিকেলে আদাবর থানাধীন বুড়িগঙ্গা ফিলিং স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এক্সেল বাবুর ছত্রছায়ায় মোহাম্মদপুরে বিভিন্ন কিশোর গ্যাং ও সন্ত্রাসী গ্যাং পরিচালিত হয়ে আসছিল। তথ্য প্রযুক্তির সহায়তায় এক্সেল বাবুর সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হয়ে সেনাবাহিনীর একটি দল তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এক্সেল বাবুর বিরুদ্ধে ৪টি হত্যা মামলা সহ অস্ত্র ও চাঁদাবাজির বেশ কয়েকটি মামলা রয়েছে। তিনি মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কবজি কাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ারের গডফাদার হিসেবে পরিচিত। আজ বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের তারুণ্যের সমাবেশ। বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ শিরোনামে এই সমাবেশের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তরুণদের কাছে টানতে মে মাস জুড়ে কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই ৩ অঙ্গ সংগঠন। আজকে সমাবেশে ঢাকা, সিলেট, ফরিদপুর ও ময়মনসিংহ থেকে ১৫ লাখ তরুণ তরুণীর জমায়েত হবে বলে আশা করা হচ্ছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন। দর্শক, এ বিষয়ে আরো জানবো। রাজধানীর নয়াপল্টন থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, তারুণ্য সমাবেশের প্রস্তুতি সহ সার্বিক বিষয় জানাবেন। ইসরাত, প্রস্তুতি কিন্তু শুরু হয়েছে এবং প্রায় শেষ পর্যায়ে। আপনি দেখতেই পাচ্ছেন যে এখনো মঞ্চ প্রস্তুতের কাজ চলছে এবং যেহেতু দুপুর ২টা নাগাদ এই সমাবেশ অনুষ্ঠিত, সেই লক্ষ্যে কিন্তু যে ৩ অঙ্গ সংগঠন বিএনপির, অর্থাৎ যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল, এই ৩ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সমাবেশের স্থলে আসতে শুরু করেছেন এবং তারা তাদের দলের পক্ষে, তাদের নেতাদের পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন। এবং একটু জানিয়ে রাখি, মূলত দুপুর ২টা নাগাদ এই যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ, সেই সমাবেশটি শুরু হবে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং তিনি, যেটি আপনি সংবাদে বলছিলেন, যে তিনি দলের রাষ্ট্রচিন্তা এবং ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে তিনি কথা বলবেন বলে আয়োজকরা জানিয়েছেন। এবং এই আজকের যে সমাবেশ, সেই সমাবেশে প্রায় ১৫ লক্ষ তরুণের সমাবেশ ঘটবে বলে আয়োজকরা আশা করছেন। এবং মূলত যেহেতু দুপুর নাগাদ সমাবেশ শুরু হবে, তাই এখনো খুব বেশি নেতাকর্মী এখনো পর্যন্ত আসেননি, কিন্তু আয়োজকরা বলছেন যে যতই বেলা গড়াবে এবং যতই সমাবেশের সময় এগিয়ে আসবে, তার সাথে সাথে তরুণদের পদচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে নয়াপল্টনের যে তাদের যে সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলটি। এবং কিছুক্ষণ পরেই কিন্তু যে নেতাকর্মীরা আছেন তারা দলে দলে এই সমাবেশে যোগ দেবেন এবং যেমনটি বলছিলাম যে তারেক রহমান এবং শীর্ষ নেতৃবৃন্দ এই সমাবেশে উপস্থিত থাকবেন। ধন্যবাদ আপনাকে টিপু।
আজ সকালে মুক্তি পাচ্ছেন জামায়াত নেতা এটিএম আজহার। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির। এর আগে মঙ্গলবার সকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। আদালত পর্যবেক্ষণে বলেছেন, অতীতে বিচারের নামে অবিচার হয়েছে। ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছেন, এই রায় আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে সহায়ক হবে। আজ সকালে হাসপাতালের প্রিজন সেল থেকে তার মুক্তি পাওয়ার কথা জানিয়েছে জামায়াত ইসলামী। এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে। আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে। আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না। এদিকে জামায়াত ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেওয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলা হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত 5 জন। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট ও বুদ্ধিজীবী এলাকায় দফায় দফায় হামলা চালানো হয়। এতে আহত বামপন্থী শিক্ষার্থীদের দাবি, শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবহন মার্কেট থেকে গণতান্ত্রিক ছাত্রজোট জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে মশাল মিছিল বের করে। এ সময় একদল শিক্ষার্থী এসে স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে হামলা চালায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, 2 পক্ষের সাথে কথা বলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে বসার মতো পরিবেশ বা পরিস্থিতি বা সময় এখনো পাওয়া যায়নি। ইনস্ট্যান্ট আমি এখন জানছি এবং এদের সাথে কথা বলে জানার চেষ্টা করছি যে এদের উপরে হামলা হয়েছে বা এরা কেউ কেউ আহত হয়েছে। কুড়িগ্রামে দিন দিন বাড়ছে জমি সংক্রান্ত বিরোধ। প্রতিপক্ষের সাথে সংঘর্ষের পাশাপাশি ফাঁসানোর জন্য গুম, অপহরণ, এমনকি হত্যার ঘটনাও দেখা যাচ্ছে। সম্প্রতি তেমনই এক ঘটনায় প্রতিপক্ষকে ঘায়েল করতে বাবা মা খুন করে মেয়েকে। নেক্কারজনক এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। বাবা মায়ের জমির লোভে বলি হলো 9ম শ্রেণীর ছাত্রী জান্নাতি খাতুন। সন্তানের চেয়েও প্রিয় 32 বিঘা জমিতে মিলেছিল জান্নাতির মরদেহ। ঘটনাটি কুড়িগ্রাম সদর উপজেলার। পুলিশের তদন্তে উঠে আসে, মুজিবুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমিনে বিরোধ চলছিল প্রতিবেশী জাহিদুলের। বহুভাবে চেষ্টা করেও সুরাহা না পেয়ে মুজিবুরকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যার পরিকল্পনা করে বাবা জাহিদুল। জান্নাতির মা মোর্শেদা ও চাচি শাহিনুরের সহায়তায় গত 11 মে মধ্যরাতে ঘুমন্ত জান্নাতিকে ডেকে জমিতে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। লাশের সাথে রড ছিল, হাতিয়ার ছিল, নিয়ে গেছি। ক্লাস 9 একটা এত সুন্দর একটা বাচ্চাকে ধ্বংস করলো, আর আমরা এটার এই বুদ্ধিজীবীদের মেন আগে ফাঁসি রটা চাই। আমরা নিজের বাড়িতে নিজে আগুন লাগিয়ে দিয়া আমার বাপ চাচার নামে মামলা করতো এবং এই রকম একটা আমরা আতঙ্কের মধ্যে আছি। মেয়েটার বাপ আছে না, জান্নাতির মাও বসিয়েছে, বাপ কিন্তু চারিপাশে ঘুরে বেড়েছে, নাল কান কাপড় আনবে তাহা দিয়ে ঘিরে নাগাছে। এটি দেখছো। জমির জন্য নিজ সন্তানকে হত্যার এই ঘটনায় হতবাক স্থানীয়রা। নিজের বাবাকে ওরা গুম করছে, গুম বলতে আত্মগোপন করাইছে, করে এটা আমাদের উপর একটা দোষারোপ চাপাইছে এবং কিছু হয়েছে। তার মানে ওই কেসে প্রায় আমরা 4-5 বছর এরকম ঝুলন্ত অবস্থায় ছিলাম। বাচ্চারা ছোটবেলা থেকে লালন পালন করছি, খুব সন্তানের মতন দেখছি। এখন তার বাবার মার কাছে নিরাপদ না থাকলে আমরা তার কাছে কিভাবে নিরাপদ থাকবো? সেই সহজে বাবা মা যে এইরকম যে এইভাবে করছে, এটা আমার বলে সম্ভব নয়। শুনিয়ে আমার সেই আফসোস লাগে। পুলিশ বলছে, এই তদন্ত তাদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করেছে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে প্রথমে জান্নাতির বড় চাচি শাহিনুর হত্যার কথা স্বীকার করে। পর্যায়ক্রমে জান্নাতির পিতা জাহিদুল ইসলাম সে নিজেও হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং তার অত্যন্ত পরিতাপের বিষয়ে তার গর্ভধারিণী মা, যে কিনা তাকে গর্ভধারণ করে, সেই মা মোর্শেদা বেগমও তার সন্তানকে জান্নাতিকে হত্যার কথা স্বীকার করে।
আইনজীবীরা জানালেন, সম্প্রতি জেলা জুড়ে বেড়েছে জমিজমা সংক্রান্ত মামলা, সেই সাথে বেড়েছে সংঘাত সংঘর্ষ, যার পেছনে রয়েছে জমি নিয়ে বিবাদ। 1% জমির দাম এখন আগে যেরকম ছিল তার চেয়ে অনেক গুণ বেশি হয়ে গেছে। এখন সে কারণে অল্প সম্পত্তির জন্যও আগে যেটা মামলা হইতো না, এখন সেটার জন্য মানুষের মামলা করতেছে এবং সেই মামলাগুলো ওই যে বললাম যে নিষ্পত্তি না হওয়ার কারণে ওই জটিলতা বৃদ্ধি পাইতেছে। জান্নাতীর হত্যার ঘটনায় গত 12 মে নিজ স্ত্রী, ভাই ও ভাবির নামে মামলা করেন তার চাচা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পিরিয়ড সপ্ততিতে সংকোচ বোধের সময়টা পার করে সমাজ এগিয়েছে, কতটা সচেতন হতে হবে সেই সময়টায়। মাসিক এখন লজ্জা নয়, সচেতনতার বিষয়। সমাজের বিদ্যমান ট্যাবু দূর করে প্রয়োজনীয় পিরিয়ড পণ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিশেষজ্ঞরা। পিরিয়ড বান্ধব পৃথিবী তৈরিতে নারী, পুরুষ, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়। বাকিটা জানাবেন সহকর্মী সৌরভী সায়দা। নারীর স্বাভাবিক জীবনচক্রের অবিচ্ছেদ্য অংশ পিরিয়ড, অথচ আজও এ বিষয়টি ঘিরে রয়ে গেছে অসংখ্য ট্যাবু, কুসংস্কার আর নীরবতা। 2025 সালে এসে যখন পৃথিবীর সাথে মহাকাশের যোগাযোগ সহজ করার নানা উপায় বের করা হচ্ছে, তখন নারীর স্বাভাবিক জৈব প্রক্রিয়া নিয়ে নিষিদ্ধ সব ট্যাবু বিরাজমান। লজ্জার কোনো বিষয় নয়, এটা আমাদের একটা মাতৃত্বের প্রথম ধাপ। আমাদের এই ধরনের সিচুয়েশনে পড়লে আমাদের অনেক বেশি খারাপ লাগে। আমরা এটা গিয়ে টিচারদেরকে বলি, আমাদের ফিমেল ম্যামদেরকে জানাই, ওনারা আমাদেরকে সাহায্য করে, অথবা আমরা স্টুডেন্টরাও নিজেদের ব্যাগে প্যাড রাখি। তবে কিছুটা হলেও ধীরে ধীরে ভাঙছে এই নীরবতা। যেখানে এক সময় পিরিয়ড ছিল গোপনীয়, লজ্জার, সেখানে আজ মেয়েরাই বলছে নিজেদের কথা। আমাদের উচিত না এগুলা নিয়ে লজ্জা করা। দোকানপাটে আমি দেখি যে যখন আমরা স্যানিটারি ন্যাপকিন কিনি, এটাকে কালো প্যাকেটে মুড়িয়ে তারপরে দেয়। তো এটা আমার কেমন লাগে যে আমি কোনো অপরাধ করছি না, হচ্ছে যে কোনো এমন কিছু কিনছি যেটার কারণে অন্য কেউ দেখলে আমি লজ্জা পাবো। অনেকের হচ্ছে মেনস্ট্রুয়াল পেইন হয়, সেজন্য ক্যাম্পাসে কোনো ফার্মেসি নেই। তো আই থিঙ্ক যে ক্যাম্পাসে হচ্ছে ফার্মেসি থাকলে ভালো হতো। পিরিয়ড বিষয়টাকে সবার নর্মালভাবে নেওয়া উচিত এবং বাকি আমরা যারা আছি সবার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করা উচিত এবং সবাইকে সচেতন করা উচিত। বদলাচ্ছে দৃষ্টিভঙ্গি, ভাঙছে সামাজিক ট্যাবু। এই দলে যোগ দিয়েছেন পুরুষরাও। তারা বলছেন পিরিয়ড বা মাসিক এখন শুধু নারীর বিষয় নয়, এটা পরিবার ও সমাজেরও দায়িত্ব। ফ্যামিলির ভেতরে যারা বাবা মা আছে, সন্তানদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে পারে না, মন খুলে কথা বলতে না পারার কারণে কিন্তু তারা অনেক ধরনের ভুলভ্রান্তিরও শিকার হয়। আমাদের সমাজ ব্যবস্থা যেভাবে দেখাও জিনিসটাকে, অনেক মেয়েদের হচ্ছে ওরা সাফার করবে, তারপর হচ্ছে মানে একটু ন্যারো মাইন্ডে দেখা হয়। আসলে এটা সেন্সিটিভ, আমরা নিজেরা বানিয়েছি এটাকে। প্রত্যেকটা ছেলে যারা এই ব্যাপারটা নিয়ে হাস্য রহস্য করে থাকে, তাদের অন্ততপক্ষে ভাবা উচিত তার ঘরে মা বোন আছে। পিরিয়ডের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা, মানসিক সাপোর্ট এবং সামাজিক স্বীকৃতি, এ 3 বিষয় সবচেয়ে জরুরি। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে যৌথ সচেতনতায় পারে সহনশীল ও স্বাস্থ্যবান সমাজ গঠন করতে। আমরা টয়লেটের সময় টয়লেট পেপার ব্যবহার করছি, সেটা যদি স্বাভাবিক হয়, তাহলে মেনস্ট্রুয়েশনের সময় একটা আমি ন্যাপকিন ব্যবহার করবে, এটাও স্বাভাবিক। এইটুকু জিনিস যদি আমরা সবাইকে সহজভাবে বোঝাতে পারি, এখন সবাই অনেক সচেতন, শুধু সহজভাবে নিলেই হয়ে যায়। মেয়েটা কিংবা আমার বোনটা প্যাড নিয়ে যাচ্ছে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। এটুকু পরিবর্তন হলে আমাদের মোটামুটি সামাজিক পরিবর্তন হয়ে যায়। মেয়েরা যেন নিরাপদ, সুস্থ ও সম্মানের সাথে বেড়ে উঠতে পারে, সেই দৃষ্টিভঙ্গি গড়াই এখন সময়ের দাবি। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। লিবিয়া থেকে সকালে দেশে ফিরছেন 150 বাংলাদেশি। গানফুদা ডিটেনশন সেন্টার থেকে IOM এর সহায়তায় তাদের দেশে পাঠানো হয়েছে। এই বিষয়ে জানবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী লামিয়া তিথি। তিথি, দেশে ফিরে আসা অভিবাসীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। ইশরাত, যেমনটা জানেন যে লিবিয়ায় কিন্তু যে লিবিয়া থেকে যে 150 বাংলাদেশি তারা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন। ভোর 6:30 নাগাদ তাদের ফ্লাইট ল্যান্ড করেছে, কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত ইমিগ্রেশনের যে কার্যক্রম রয়েছে সেটা কিন্তু শেষ করে এখন পর্যন্ত বের হয়নি। তবে যদি একটু বিস্তারিত জানাতে চাই যে লিবিয়ায় যেই বিভিন্ন ডিটেনশন সেন্টারে কিন্তু তারা আটকে ছিলেন বাংলাদেশের প্রায় 150 নাগরিক, তারাই কিন্তু মূলত
আজকে হচ্ছে ফেরত এসেছেন লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের মাধ্যমেই কিন্তু এই যে 150 লিবিয়া যে প্রবাসী রয়েছেন তারা কিন্তু এসেছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে লিবিয়া বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা তারা কিন্তু যৌথভাবে কিন্তু এই বাংলাদেশের নাগরিকদের দেশে পাঠানো হয়েছে। বলতে গেলে কিন্তু আজকে ভোর 6:30 নাগাদ কিন্তু লিবিয়ার এই বুরাক এয়ারলাইন্সে কিন্তু 150 জন যেই প্রবাসী রয়েছেন তারা কিন্তু এসেছেন। তারা কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন ডিটেনশন সেন্টারে কিন্তু বিভিন্ন সময় ধরে আটকে ছিলেন। একই সাথে কিন্তু যে এই ত্রিপলি দূতাবাসের যে প্রথম সচিবের নেতৃত্বে কিন্তু একটি দল প্রতিনিধি তারা কিন্তু প্রত্যাবাসিত ডিটেনশন সেন্টারে থেকে প্রথমে তাদের গ্রহণ করে, এরপরে কিন্তু বেনাইনা আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের দেশে ফেরানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এর আগে কিন্তু দূতাবাসের প্রতিনিধি দল গানফুতা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সাথেই কিন্তু দেখা করে এবং যাচাই বাছাই শেষেই কিন্তু তাদের যেই সকল কার্যক্রম রয়েছে প্রক্রিয়া সেই সব শেষেই কিন্তু তাদেরকে আবার বাংলাদেশের জন্য ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে কিন্তু যেই লিবিয়া প্রবাসী রয়েছে তাদের কিন্তু আত্মীয় স্বজন যারা রয়েছে তারা কিন্তু অপেক্ষমান রয়েছে যে তারা কখন বের হবে, আর ভিতরে কিন্তু তাদের ইমিগ্রেশনের কাজ চলছে। যেহেতু 150 জন সময়টা একটু বেশি লাগবে বলেই ধারণা করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে তিথি। রাজধানীর উত্তরায় পুলিশ পরিচয়ে পূবালী ব্যাংকের এক কর্মকর্তার মোটরসাইকেলের গতি রোধ করে নগদ প্রায় 3 লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের কাছে ঘটে ছিনতাইয়ের এই ঘটনা। ভুক্তভোগী মোহাম্মদ আলামিন জানান, ডিবি পুলিশের পোশাক পরা কয়েকজন প্রথমে তার মোটরসাইকেলের গতি রোধ করে। দ্রুত দুজন তার মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে তাকে চোখ বেঁধে তোলা হয় একটি মাইক্রোবাসে। সেখানে এলোপাথারি মারধর করে ছিনিয়ে নেওয়া হয় টাকা। প্রায় 20 মিনিট পর হ্যান্ডকাপ পরিয়ে তাকে রাস্তার পাশেই ফেলে যায় ছিনতাইকারীরা। এই ঘটনায় তুরাগ থানায় অজ্ঞাতনামা 8 থেকে 10 জনকে আসামি করে মামলা করা হয়েছে। ওসি মোহাম্মদ রাহাত খান জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। আমরা ফুটেজ পর্যালোচনা করতেছি, ঘটনাটা তদন্ত চলছে। যারা হ্যান্ডকাপটা পাইছে ওইটা রিসোর্সটা কি সেটার জন্য আমরা ইনভেস্টিগেশন করছি। কিছু বুঝে ওঠার আগেই ওরা আমাকে মোটরসাইকেল থেকে জোর করে নামিয়ে আমার 2 হাতেই হ্যান্ডকাপ লাগিয়ে ফেলে এবং ধস্তাধস্তি করে আমাকে তাদের দাঁড়িয়ে থাকা হায়েস্ট গাড়িতে উঠে ফেলে। এরপরে আমি আর কিছু কথা বলার সুযোগ পাইনি। তারা আমাকে বারবার বলছে কথা বললেই গুলি করবে বা একদম হত্যা করে আমাকে ফেলে দিবে। আনুমানিক 9:40-এর দিকে হচ্ছে তাকে ছিনতাইকারীরা অ্যাটাক করে এবং 20 মিনিট যাবৎ তারা দিয়াবাড়ির সার্কেলের মধ্যেই ঘুরে এবং পরবর্তীতে তাকে একটা ঝোপের মধ্যে হ্যান্ডকাপ পরা অবস্থায় ফেলে দিয়ে যায়। ঈদুল আজহা উপলক্ষে উত্তরাঞ্চলের হাটগুলোয় বিপুল সংখ্যক পশুর উপস্থিতি থাকলেও বেচাকেনা ও দাম কম। কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় নেতাকর্মীদের হাতে প্রচুর টাকা ছিল, কিন্তু এবার ক্রেতাদের কেউই টাকা ছাড়ছেন না। এছাড়া হাটগুলোতে ভারতীয় গরুরও হয়েছে ব্যাপক আমদানি। একই সাথে দেশের অন্যান্য অঞ্চল থেকে এখনও উত্তরাঞ্চলে আসেনি ব্যাপারীরা। তার উপর অতিরিক্ত হাসিল আদায়, পথে পথে চাঁদাবাজি সহ নানা ঝামেলা। আমরা যারা বৈধ অবৈধভাবে অনেক টাকা কামাইছে, ওই জন্য মনে হয় বাজারটা বেশি ছিল গতবারের তুলনা। আর এবারে আওয়ামী যাওয়ার পরে এই সরকার পরিবর্তন হওয়ার পরেই বাজারটা মনে হয় ম্যাস্ট হয়ে গেল। এবার কোরবানির পশুর বেচাকেনা কেমন হবে গত বছরের তুলনায়, কেন কিছুটা দাম কম? গঙ্গাচড়ার বেদগাড়ি হাটে যমুনা টেলিভিশনকে তারই ধারণা দিচ্ছিলেন নীলফামারীর জলঢাকার ব্যাপারী মিজানুর রহমান। হাট ঘুরে মিলল নানা তথ্য। এসেছে ভারতীয় গরু, ফলে দেশি গরুর দাম কম। তাই রংপুরে এখনো জমে ওঠেনি ব্যাপারীদের আনাগোনা। এমপি মন্ত্রী এসেছিল, হয়তো ওনাকে 10-15 টাকা গরু দিছিল। এখন কোন মনে করুন এমপি মন্ত্রী নেই, কাক দেয় গরু নিয়ে যায়। ভারতের দিলে আসছে, ইলেও কিছু বাজার ফেলাইছে, আর আমার দেশের গরু তো আরো মগন যে উলের কারণে ইলে নিচ্ছে না। বাইরের কোনো পার্টি নাই, কুমিল্লা, চিটাগাং, ফেনী কোনো দেশের লোক আইছিল না। উত্তরাঞ্চলে এবার 2500-এরও বেশি স্থানে বসেছে স্থায়ী ও অস্থায়ী পশুর হাট। খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি, গত বছরের তুলনায় এবার দেশি গরু 10 থেকে 15,000 টাকা কমে বিক্রি হচ্ছে। তবে অতিরিক্ত হাসিল আদায় এবং রাস্তাঘাটে চাঁদাবাজির বিষয়ে নজর দেওয়ার আহ্বান হাটে আগতদের।
গরু ধরে আলছিলাম 5টা, 3টা বিক্রি করছি, 5,000 করি নাই, লস খাইছি 3টাতে। হাসিলের বিষয়টা একটু বেশি, অনেক হাঁটি একই রকম। আমার নেয় হলো 300, যা আমরা খরিদ করে তো আমার মনে হয় 800 না গাইছে এখন মিড মার্কেট। এরই মধ্যে অতিরিক্ত হাসিল আদায় করায় গঙ্গাচড়ার বেদগাড়ি হাটে 62,000 টাকা জরিমানা করা হয়েছে ইজারাদারকে। প্রাণী সম্পদ বিভাগের দাবি, অতিরিক্ত হাসিল আদায় এবং চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে সরকার। চাঁদাবাজি মুক্ত পরিবেশে যেন এই গরু ছাগলটা বিক্রয় করা এবং কেনা বেচাটা সম্ভব হয়, সেই জন্য প্রশাসনের পক্ষ থেকে আমরা সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছি। হাসিল নেওয়ার বিষয়টা হচ্ছে যে এটা তো আমাদের উপজেলা পরিষদ থেকে হাটগুলো ডাক হয়, তারা যদি আসলে এটার একটু ব্যবস্থাপনা করে, একটা নির্ধারণ করে দেয় আছে, সেটাই যদি বলবৎ থাকে তাহলে আমার মনে হয় যে আসলে এটা দেয়। রংপুর বিভাগে এবার ঈদুল আজহায় কোরবানির পশুর চাহিদা 14,12,000। কোরবানিযোগ্য পশু আছে 19,80,000, যা চাহিদার তুলনায় 5.5 লাখেরও বেশি। উত্তরের হাটগুলোতে এরই মধ্যে উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে কোরবানির পশু, তবে এখনো ব্যক্তি পর্যায়ে বিক্রি শুরু হয়নি। কিন্তু দেদারছে কিনছেন ব্যবসায়ীরা। ক্রেতা এবং বিক্রেতাদের দাবি, হাটগুলোতে মনিটরিং বাড়ানো প্রয়োজন। অতিরিক্ত হাসিল যাতে কোনোভাবেই না নিতে পারে সেদিকে শক্ত পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি পরিবেশ তৈরি করতে হবে হাটগুলোর। সরকার, মাঝারুল মান্নান, যমুনা নিউজ, বেদগাড়ি হাট, গঙ্গাচড়া, রংপুর। বাংলাদেশের চামড়ার প্রধান ক্রেতা এখন চীন। LWG সনদের অভাবে পশ্চিমা বাজার হাতছাড়া হবার পর থেকেই ট্যানারিতে আনাগোনা বেড়েছে দেশটির বেনিয়াদের। কিন্তু নতুন মার্কিন শুল্ক নীতির কারণে এখন তারাও বেঁকে বসেছে, বুঝে নিচ্ছে না আগের বুকিং দেয়া চামড়া। ট্যানারি মালিকরা বলছেন, এভাবে চললে কোরবানির ঈদে নতুন চামড়া কেনার উপায় থাকবে না। বিপত্তি আছে ব্যাংক ঋণ নিয়েও, আরও জানাচ্ছেন তৌহিদ হোসেন। ট্যানারি ব্যবসায় এখন আর আগের জৌলুস নেই। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার পুরোপুরি চালু না হয় এই শিল্পনগরী এখনো পরিবেশ বান্ধব নয়। তাই লেদার ওয়ার্কিং গ্রুপ বা LWG সনদ পাচ্ছে না এখানকার কোনো ট্যানারি। ফলে বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নামি দামি সব ব্র্যান্ড। তাই সাভারে ট্যানারি পল্লীতে নামমাত্র উৎপাদনে আছে 142টি প্রতিষ্ঠান, কার্যক্রম শুরুই করতে পারেনি 12টি। সাভারের চামড়া শিল্প নগরীর ব্যস্ততার সাথে যদি আমরা হাজারীবাগের আগের অবস্থা তুলনা করি, তাহলে বলতে হবে সেই ব্যস্ততা এখন অর্ধেকেরও কমে নেমে এসেছে। এবং এই যে পেছনে ওয়েট গ্লু প্রসেস করার যে ড্রাম বলা হয়, এই ড্রাম প্রতিনিয়ত ঘুরছে, এমন কারখানার সংখ্যা এখন এই শিল্পপল্লীতে হাতে গোনা। তারপরও এখানে প্রতিদিনই এমন কাঁচা চামড়া আসছে। কোরবানির সময় তো বছরের মোট চাহিদার 50 থেকে 60 ভাগই সংগ্রহ করে ফেলতে হবে, কিন্তু ব্যবসায়ীরা বলছেন এত বেশি চামড়া এখন অবিকৃত অবস্থায় পড়ে রয়েছে যে নতুন চামড়া কেনা এখন তাদের জন্য বেশ কঠিন। ট্যানারির গুদামে পড়ে থাকা এসব বিপুল চামড়ার ক্রেতা চীন। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার হাতছাড়া হওয়ার পর বাংলাদেশের ট্যানারিতে এখন চীনাদের একচেটিয়া দাপট। প্রতি বর্গফুট গড়ে 50 সেন্ট দরে কিনে বাংলাদেশি চামড়া তারা রপ্তানি করে দিচ্ছে পশ্চিমা দেশে। কিন্তু চীনের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের খবরে এখন আগের অর্ডার বুঝে নিচ্ছেন না চীনারা। প্যাকিং করে অনেক মাল পড়ে আসছে, ফ্যাক্টরিতে চামড়া ভরা, আমাদের বিক্রির লাইন তো নাই। আবার ব্যাংকিং সিস্টেম চেঞ্জ হয়েছে, ব্যাংকগুলো আগে 2 নাম্বার করতে করতে এখন অরিজিনাল কাজ ওরা করে না। দেখাচ্ছে আমি জনতা ব্যাংকে কাজ করি, সোনালী ব্যাংকের লোক আমার জনতা ব্যাংকে বসছে, ওরা আমার অরিজিনাল টিটি আসে, টিটি ওরা ঠিকমতো নেগোসিয়েশন করে না, অনেকগুলো প্রবলেম ধরে অফিসাররা কাজ করে না। আমার ট্রেনাইতে কোনো জব ওয়ার্কও নাই, নিজেরও কাজ নাই, এই দেন না এখনও খোলা, আবার গতকালই মাল কটে আসছে এই খোলা। বছরের আমাদের 90 ডেজ কাজ থাকে না, 365 দিন, 300 দিন আমাদের কাজের ওয়ার্কিং আওয়ার ডে, কিন্তু 90 দিন 100 দিনও কাজ থাকে না ম্যাক্সিমাম ট্যানারি। ট্যানারি ব্যবসায়ী নেতারা বলছেন সিটিপি ইস্যুতে নতুন সরকারের সাথে আলোচনা করেও কাঙ্ক্ষিত সাড়া মেলেনি। সিটিপি বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আমাদের যে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, বিশেষ করে আমাদের LWG স্ট্যান্ডার্ডে করে দেওয়া হোক। আমরা আশা, আমাদের আর কোনো সহযোগিতার দরকার নেই। আমাদের একটাই দাবি, যদি এটা করা হয় আমরা চামড়া শিল্প আমাদের যেই ভাবে আমরা পিছিয়ে আছি, আমরা এটা ঘুরে দাঁড়ানো আমাদের পক্ষে কঠিন কিছু আমরা মনে করি না। চামড়া শিল্পনগরীর কঠিন বর্জ্য থেকে নদী ও মাটি দূষণ ঠেকাতে সেফ ল্যান্ডফিল তৈরির উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।
আগামী 5 জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এর পরদিন 6 জুন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে ঈদুল আজহা। মঙ্গলবার বিবৃতিতে এমনটাই জানিয়েছে হারামাইন শরীফ কর্তৃপক্ষ। জানানো হয়, চাঁদ দেখা যাওয়ায় 28 মে থেকে শুরু জিলহজ মাস। অন্যদিকে মালয়েশিয়ায় ঈদুল আজহা উদযাপিত হবে 7 জুন। এদিকে আজ বাংলাদেশে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সিলেটের জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে 68 জনকে পুশিন করেছে বিএসএফ। রাতে বিভিন্ন সময়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদের আটক করে বিজিবি জানিয়েছে, রাত 3:30টার দিকে জৈন্তাপুরের মোকামপুঞ্জি এলাকায় 13 শিশু, 12 জন নারী ও 7 পুরুষ সহ মোট 32 জনকে পুশিন করে বিএসএফ। পরে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করে বিজিবির শ্রীপুর বিওপি। এছাড়া ভোর 4:30টার দিকে উপজেলার মিনাটিলা সীমান্ত এলাকা দিয়ে 7 শিশু, 7 জন নারী এবং 6 জন পুরুষ সহ মোট 20 জন অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করে মিনাটিলা বিওপির বিজিবি সদস্যরা। এদিকে একই সময়ে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার নয়কোট সীমান্ত এলাকা দিয়ে পুশিন করা 16 জনকে আটক করে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে 17 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের গোমস্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি। আটককৃতদের মধ্যে 4 জন পুরুষ, 4 জন নারী ও 6 জন শিশু রয়েছে। আটককৃতরা জানায় তারা বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময় দালালের মাধ্যমে কাজের খোঁজে অবৈধ পথে ভারতে যান তারা। লালমনিরহাটে 5 আগস্ট আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে অগ্নিদগ্ধ 6 শিক্ষার্থীর মরদেহ উদ্ধারে ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এই ঘটনায় মামলা করেছে জুলাই আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী আরমান আরিফ। সদর থানায় 38 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত অন্তত 35 জনকে আসামি করে হত্যা মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় রাতেই আওয়ামী লীগের 9 নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে বলা হয়, আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন খান সুমনের নেতৃত্বে তার বহুতল বাড়িতে 6 শিক্ষার্থীকে আটকে আগুন দেওয়া হয়। সেখানে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় জুবায়ের হোসেন, আল শাহরিয়ার রিয়াদ তন্ময়, শাহরিয়ার আল আফরোজ শ্রাবণ, জনি মিয়া, রাধিক হোসেন রুশো ও রাজিবুল করিম সরকার। পরে পুড়ে যাওয়া বাড়ি থেকে তাদের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়। বেহাল ভবনে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পাঠদান চলছে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি আতঙ্কে শিক্ষকরাও। শঙ্কা যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ব্যাহত পাঠদান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে, সংস্কার কাজ চলছে, দ্রুতই সমস্যার সমাধান হবে। প্রথম দেখায় মনে হবে পরিত্যক্ত কিংবা ভুতুড়ে কোনো স্থাপনা, কিন্তু বিষয়টি তা নয়। এটি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এমন ভবনেই প্রথম দেখায় মনে হবে পরিত্যক্ত কিংবা ভুতুড়ে কোনো স্থাপনা, কিন্তু বিষয়টি তা নয়। এটি ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়। জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ এমন ভবনেই প্রতিনিয়ত চলছে পাঠদান। ভবনের প্রতিটি কক্ষই বেহাল, বেরিয়ে গেছে রড, ভাঙা জানালা দরজা, খসে পড়ছে ছাদের পলিস্তরা, সাথে নোংরা আর স্যাঁতস্যাঁতে চারপাশ। ঝুঁকিপূর্ণ পরিবেশ। আতঙ্ক নিয়েই ক্লাসে বসছে শিক্ষার্থীরা। আমাদের অনেক ভয় লাগে, কারণ এই যে প্লাস্টার যে কোনো সময় আমাদের মাথায় ভেঙে পড়তে পারে। তারপরে আমাদের দরজা অত ভালো না, শ্রেণীকক্ষই হচ্ছে ভাঙা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন আতঙ্কের মাধ্যমে থাকি। বাথরুমে দুর্গন্ধ থাকে, আমরা ঠিকমতো পাঠ নিতে পারি না। 1909 সালে প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটি। দোতলা ভবন নির্মাণ করা হয় 1972-এ। এরপর পেরিয়ে গেছে 53 বছর, লাগেনি উন্নয়নের ছোঁয়া। পরিত্যক্ত কয়েকটি কক্ষ, এতে ব্যাহত পাঠদান। আমাদের দাবি এই ক্লাসগুলোকে সংস্কার করা হোক বা একটা নতুন ভবন তৈরি করে দেওয়া হোক, যেখানে আমরা ভালোভাবে ক্লাস করতে পারবো একটা সুরক্ষার সাথে। আমাদের যে জুনিয়র যারা ছিল তারাও এই স্কুল দিয়ে বের হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আসলে কোনো কাজ আমরা দেখতে আসি না। শুধু শুনছি যে নতুন ভবন এর কাজ পাশ হয়েছে। আতঙ্কিত শিক্ষকরাও। ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পাঠদান করাচ্ছেন তারা, চাইছেন দ্রুত সমস্যা সমাধান। অনেক সময় এরকম ক্লাসে গিয়েছি, দেখছি যে পিছনের দিকে বা ওই পাশে থাকলে উপর থেকে খসে পড়েছে। উচ্চপদস্থ কর্মকর্তাকে আমরা জানিয়েও এর ফল এখন পর্যন্ত ভোগ করতে পারি না। শিক্ষকেরা যখন ক্লাসে পাঠদান করতে যান, শিক্ষক এবং আমার শিক্ষার্থী সবাই আতঙ্কগ্রস্ত থাকেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বলছে, ভবনের একাংশের সংস্কার চলছে, পাশাপাশি নতুন 6 তলা ভবন অনুমোদন হয়েছে। কাজ শেষে থাকবে না সমস্যা।
বর্তমানে একটি মেরামত কাজ চলমান রয়েছে। এই কাজটি শেষ হলে ভবনের একটি অংশে মেরামত সংস্কার কাজ শেষ হবে এবং প্রতি বছর বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে বাকি অংশ মেরামত সংস্কার কাজ আমরা সমাপ্ত করতে পারব। 13 একর জমিতে প্রতিষ্ঠিত স্কুলটিতে প্রভাতী ও দিবা শিফট মিলিয়ে শিক্ষার্থী রয়েছে 1700 জন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। বিজিএমইএ নির্বাচন সামনে রেখে ফোরাম প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। পোশাক শিল্পে ফোরামের অবদান তুলে ধরেন প্রার্থীরা। সেবা, সততা, সাহস, সমৃদ্ধি এই স্লোগান নিয়ে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার করেন তারা। নগরীর খুলশী এলাকায় বিজিএমএ মিলনায়তনে ফোরাম প্যানেলের পরিচিতি সভায় অংশ নেন চট্টগ্রামের পোশাক শিল্প মালিকরা। বিশেষ করে আমাদের অনুষ্ঠানে ফোরাম প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি ইশতেহার উপস্থাপন করা হয়। আমাদের ভয়েস পলিসি এবং পলিসি মেকারের মধ্যে থাকা উচিত। হ্যান্স আপনি আমাদের ম্যানিফেস্টো দেখবেন, আই থিঙ্ক মিনিস্ট্রি ওয়াজ ওয়ান অফ দ্য টপ রিকোয়ারমেন্ট। আমরা মিনিস্ট্রি, আমাদের নিজস্ব মিনিস্ট্রি চাই। এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক এই দুটোতে পলিসি মেকিংয়ে যদি প্রপারলি কাজ করা যায় তাহলে আগামী দিনে এই ব্যবসাটা টিকে থাকবে, না হলে টিকে থাকবে না। পোশাক শিল্পে ফোরামের অবদান তুলে ধরে অন্তর্ভুক্তিমূলক ও কর্মক্ষম বিজিএমএ গড়ে তোলার অঙ্গীকার করেন মাহমুদ হাসান খান বাবুর নেতৃত্বাধীন ফোরাম প্যানেলের প্রার্থীরা। কাস্টমসে অনেকগুলা কালো আইন তৈরি করে রাখা হয়েছে, যেগুলা ব্যবহার করে যারা আমরা উদ্যোক্তা তাদেরকে হয়রানি করা হয়। আমরা কথা দিয়েছি ওইসব কালো আইন বাংলাদেশে থাকা যাবে না। যখনই ফোরাম ক্ষমতা এসেছে চেষ্টা করেছে এই ব্যবসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেই সিদ্ধান্তগুলি নেওয়া দরকার, যে যে জায়গায় কাজ করা দরকার, ফোরাম সেই লক্ষ্যে কাজ করেছে। 2025-27 মেয়াদে আমি বিভিন্ন নির্বাচনে জয়ী হলে কাস্টমস এবং বন্ডের জটিলতা সহজ করার জন্য কাজ করব এবং ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করব। এছাড়াও ফেয়ার প্রাইসিং এবং ডিজিটাইজেশন নিয়েও কাজ করব। পোশাক শিল্পের জন্য পৃথক মন্ত্রণালয় তৈরি, নতুন বাজার সম্প্রসারণ সহ এই সেক্টরের উন্নয়নে ফোরামকে পূর্ণ প্যানেলে বিজয়ী করার আহ্বান জানান বিজিএমএর নেতারা। সকলের স্বার্থে মর্যাদাপূর্ণ স্বনির্ভর একটি শিল্পের লক্ষ্যে সংগ্রামে আমাদের কাজগুলো এক করে থাকে। আমি চট্টগ্রামের ভাইদেরকে বলবো, দয়া করে ভোট দেন, যারা কাজ করে তাদেরকে ভোট দেন। আমরা এনার্জি ক্রাইসিস দেখছি, আমরা ব্যাংকিং ক্রাইসিস দেখছি, আমরা এনবিআর এর ক্রাইসিস দেখছি। যাচ্ছে যোগাযোগ মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। ভারতে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেল কয়েকদিনে দেশটিতে 1000-এর বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। রাজধানী দিল্লিতে এরই মধ্যে আক্রান্ত হয়েছে অন্তত 104 জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরালা ও মহারাষ্ট্র রাজ্যের বাসিন্দারা। বিভিন্ন রাজ্যে মারা গিয়েছে অন্তত 7 জন ভারতীয়। বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের কারণেই দ্রুত ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ভাইরাসটি। 2020 সালে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেয় করোনা মহামারী। চীনের উহান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ভয়ঙ্কর সেই করোনা ভাইরাস আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতে। ভারতের কেন্দ্রীয় কোভিড-19 ড্যাশবোর্ড অনুযায়ী দেশটিতে আক্রান্তের সংখ্যা 1000 ছাড়িয়েছে। রাজধানী দিল্লিতে অন্তত 104 জন রোগীর দেহে নতুন করে বাসা বেঁধেছে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট NV1.8.1। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণের রাজ্য কেরালা। সেখানে 430 জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে অন্তত 209 জন। এছাড়াও গুজরাটে 83, কর্ণাটকে 47, উত্তরপ্রদেশে 15 এবং পশ্চিমবঙ্গে 12 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে বেশ কিছু মৃত্যু দেখতে হয়েছে দেশটিকে। মহারাষ্ট্রে অন্তত 4 জন, কেরালায় 2 জন এবং কর্ণাটকে 1 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যম। করোনা আবার থাবা বসাতে শুরু করেছে। এর মধ্যে দিল্লিতে এবং কলকাতাতেও হয়ে গেছে, মালদাতেও একটা 2 বছরের শিশুর শরীরে করোনা পাওয়া গেছে। এই পরিস্থিতিতে আমরা খুবই আতঙ্কিত। এটা একটা ইনসিডেন্টাল ফাইন্ডিং, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো প্রশ্ন নেই এবং আমরা স্বাস্থ্য দপ্তর এবং আমাদের দপ্তর প্রত্যেক ব্যাপারে আমরা অ্যালার্ট আছি। আমরা
যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এই পরিস্থিতিতে অন্যান্য রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলিকে প্রস্তুত থাকার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুদ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আতঙ্কিত না হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনবসতি যেখানে বেশি সেখানে মাস্ক পরুন, ডিস্টেন্স মেনটেন করুন, আর খাদ্য কথাগুলো একটু ঠিকঠাক করুন, জল খাবেন, এই ধরনের জিনিসগুলো প্রিকশন নেওয়া ছাড়া আর তো কোনো কিছুই নেই। কিছু সাবটাইপ বিশেষ করে কোভিড-19-এর যেগুলো NB1.81 এই ধরনের যেগুলো রয়েছে বা LF7 আরও কিছু সাবটাইপ আমরা দেখেছি সাবস্পেসিস, সেগুলো ক্রমশ জিনের মিউটেশন হচ্ছে এবং এই মিউট্যান্ট ভ্যারিয়েন্ট যেগুলো আসছে সেগুলো কোভিড-19টা আবার নতুন করে ছড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন নতুন ভেরিয়েন্টের কারণে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু হলেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এবার গাজায় আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে জার্মানি। মানবিক আইন লঙ্ঘনের অভিযোগে দেশটিতে আর অস্ত্র রপ্তানি না করার হুমকিও দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেফুল। ইসরায়েলের প্রতি জার্মানির সমর্থনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগও তোলেন তিনি। এ সময় গাজার বর্তমান পরিস্থিতিকে অসহনীয় আখ্যা দেন। এর আগে দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জো গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ প্রবেশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের আহ্বান জানান।